যেই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখতেছো সেই মুহূর্তে তোমার এসএসসি পরীক্ষার খুব বেশি দেরি নাই এবং তুমি খুব চিন্তিত এবং ভাবছো তুমি পরীক্ষায় তোমার কি হবে, পাস করতে পারবো কিনা অথবা এ প্লাস কীভাবে পাবো। চিন্তা করার কোনো কারণ নেই। আমি মোহাম্মদ রিফাত হোসেন বদন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের জন্যই আমি এখানে ক্লাস নিতে আসছি। এবং আহ, তোমাদের গণিতে এই চ্যাপ্টারটার উপর যদি কোনো কোশ্চিন আসে, তোমার সৃজনশীল আসে কিন্তু খুব কম। ধরো তোমার √5 মূলত, √5 মূলত না অমূলত, যে এটা একটি অমূলত, এটা তোমার নির্ণয় করতে বলে এবং তোমার কিছু এমসিকিউ কোশ্চিন আসে। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে যা যা কোশ্চিন আসবে তুমি এটা শিওর থাকো যে আমি ইনশাল্লাহ তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। তোমাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং আরেকটা কথা বলে দিই, যেহেতু এই অধ্যায়টা শুরু এবং তুমি এই যদি এই কোর্সটা তুমি শুরু করো প্রথম থেকে, তো এই অধ্যায়টা দিয়ে শুরু করবা। এবং আমি বলতেছি তোমরা মাস্ট বি ভাইয়া, তুমি ম্যাথ করতে আসছো তার মানে তুমি কোশ্চিন অ্যানালাইসিস অবশ্যই করবা। ধরো বাস্তব সংখ্যা শুরু হয়েছে এবং যা যা এই তোমার চ্যাপ্টার আছে, এই তোমার এই ম্যাথ সাবজেক্টটাতে সব চ্যাপ্টারে তুমি আগে প্রিভিয়াস কোশ্চিনগুলো দেখবা। বোর্ডে কী কী কোশ্চিন আসছে সেই কোশ্চিনগুলো আগে অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করার পরে তুমি দেখবা যে এই অধ্যায় থেকে খুব মানে পুরা সৃজনশীল কিন্তু খুব কমই আসে। ঠিক আছে, কোশ্চিন আসে প্লাস তোমার আর কোন কোন অধ্যায় থেকে কোশ্চেনগুলো বেশি আসে, ধর সম্ভাবনা, অথবা তোর সম্পাদ্য বেশি আসে, অথবা বৃত্ত থেকে উপপাদ্য আসে। এই চ্যাপ্টারগুলো তুমি আইডেন্টিফাই করবা যেখান থেকে প্রত্যেকবার কোশ্চিন আসবেই এবং খুবই সোজা যেগুলা, সেগুলো আইডেন্টিফাই করার পরে তারপর তুমি সেগুলোতে যাবা। আগে সেই অধ্যায়গুলো কমপ্লিট করবা, তারপরে এমসিকিউ যে পার্টটা আছে, যেগুলো বারবার আছে সেগুলোকে কমপ্লিট করবে। মানে খুব ইজি। আমার কথা হইলো তুমি প্রথমে পাস করবা, যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছে পাস করবা, তারপরে কি প্লাসে চিন্তা করবা, তারপরে 100-100 চিন্তা করবা। ঠিক আছে, তো প্রথমে পাসের জন্য কি তুমি মেইন কয়েকটা চ্যাপ্টার আছে, সরকার চায়, শিক্ষা বোর্ড চায় তুমি পাস করো, কিন্তু তুমি তোমার ভুলের কারণে ম্যাথে তোমার ফেল করো। ম্যাথ খুবই একটা সোজা সাবজেক্ট, তুমি যদি বুঝতে পারো এবং এখান থেকে কয়েকটা সৃজনশীল করলে কিন্তু তোমাদের পাস মার্কটা হয়ে যায়। এখন বলছো ভাই পাস মার্ক কেন ভাই বলতেছেন, প্রথমে পাস দরকার, তারপরে এ প্লাস দরকার, তারপরে 100-100 দরকার। ঠিক আছে, আমরা সিস্টেমেটিক্যালি যাব। এবং বলতেছি তোমরা বলতে পারো ভাইয়া এইগুলা কথা কেন বলছেন, ডাইরেক্ট শুরু করেন না। যেহেতু এই অধ্যায়টা এখান থেকে শুরু হচ্ছে, আমি তোমাদেরকে প্রথম থেকে বললাম তোমরা আমি যে আমার কথাগুলো মানবা, কোশ্চিন অ্যানালিসিস করবা। ঠিক আছে, ধরো পরীক্ষার আর 10 দিন বাকি আছে, তো তুমি টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খুলে দেখবা ভাইয়া কী কী কোশ্চিন আসছে অধ্যায়গুলোতে, বেশি কোশ্চিন মানে কোন কোন অধ্যায় থেকে আসবেই শিওর। আগে অধ্যায়গুলো করলা, ওই কোশ্চেনগুলোকে সলভ করলা, তারপরে কি, তারপরে তুমি তখন ধীরে ধীরে ডিপে যাও। ঠিক আছে, তো আমার এই সাজেশনগুলো তোমাদের কাছে থাকবে। সো আমরা সরাসরি যাই, শুরু করি। মেইনলি আমাদের এখানে বাস্তব সংখ্যার তোমাদের কি ভাইয়া এই ফার্স্ট চ্যাপ্টারের ম্যাথের বাস্তব সংখ্যার আমি থিওরি পার্টটা পড়াবো এই এই ক্লাসটাতে। তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখলে তোমার যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এমসিকিউ এবং তোমার সৃজনশীলে তুমি খুব ভালোভাবে এগুলা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এবং আমি দেখাই দিব কোন কোন কোশ্চেনগুলো আসবে, কোন কোন কোশ্চেনগুলো আসবে না। তো ভাইয়া এখানে কিছু থিওরি পার্ট আছে, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এখানে যদি এমনি সাধারণভাবে পড়ার মতো বলি, কি সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যার আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি। গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। নানা জাতি ও সভ্যতার হাত ঘুরে ও সংখ্যারীতি অধুনা একটি সার্বজনীন রূপ ধারণ করেছে। মেনলি তোমার এখানে সংখ্যারীতি সম্পর্কে বলছে, এটা তোমার আর তোমাদেরকে কি পড়াবো তোমরা এটা ভালো মতোই জানো। এগুলো তোমরা ভাই পড়ে নিবা। এখন যদি এগুলো তোমার পরীক্ষায়, সিরিয়াসলি বলতেছি, পরীক্ষা তোমার তো এগুলো আসবে না, সো পড়ার দরকার নাই ভাই, তোমাদের সামনে পরীক্ষা এখন। ঠিক আছে, আচ্ছা দেখো এই অধ্যায়ে মেনলি কি আছে ভাইয়া। এই অধ্যায়ে তোমার বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস দেখাইছে, তারপরে আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করা, যেটা এটা তোমার দেখবো। তারপরে শ্রেণী বিভাগ দেখবো, আবৃত দশমিক ভগ্নাংশ মানে যেটা তোমার পৌনঃপুনিকের কথা বলতেছিলাম। তারপরে হচ্ছে তোমার আবৃত দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে কীভাবে রূপান্তর করতে হয় এগুলো আমরা দেখবো। তারপরে কী হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবো, সদৃশ বিসদৃশ দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো এবং এত সংক্রান্ত বিভিন্ন কি হচ্ছে ভাই সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা ওকে, ফার্স্ট অফ অল দেখো, তুমি যে নাম্বার বলো 1, 2, 3, -10, -12, -10, 100, 1000, যাই বলো তুমি,
এগুলো কিন্তু একটা সংখ্যার শ্রেণীভুক্ত, ঠিক আছে। তো এইখানে আমরা এই চ্যাপ্টারতে বাস্তব সংখ্যা মানে তোমার ইংলিশে এটাকে বলছে আমরা রিয়েল নাম্বার, অ্যান্ড এইগুলো যে ক্লাসিফিকেশনগুলো আছে, কোনটা পয়েন্ট পয়েন্ট না, কোনটা ভগ্নাংশ, কোনটাকে ভগ্নাংশ থেকে বাদ করা যায় না, সব কিছু কিন্তু আমার এখানে আমাদের নাম্বারের মধ্যে আছে, ঠিক আছে। এখন দেখো কিছু কিছু টার্ম আছে যা আমরা এন দ্বারা প্রকাশ করি, অনেক কিছু করি না পরীক্ষার সময়, তোমার এন দ্বারা প্রকাশ করে, তারপরে জেড দ্বারা প্রকাশ করে, এগুলো আসলে কি, অথবা আর দিয়ে প্রকাশ করে, কি এগুলা? দেখো এনতে হচ্ছে তোমার এখানে ন্যাচারাল নাম্বার, বুঝছো, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা কোনটা বলি ভাইয়া? 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। যেমন দেখো 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড, মানে ভাগ করা যাবে না, ঠিক আছে। সংখ্যা 2 3 5 7 ইত্যাদি মৌলিক সংখ্যা, এবং 4 6 8 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কিন্তু তোমরা জানো, সো ইন ডেপথে আমরা যাচ্ছি না, কারণ তোমরা কিন্তু ক্লাস 8 পর্যন্ত পড়ে আসছো, ঠিক আছে। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু, ঠিক আছে, এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক বলা হয়। যেমন তোমার কি 6 ও 35 পরস্পরের সহমৌলিক, ঠিক আছে। সহমৌলিক জিনিসটা তোমার একটু এরপরে কিন্তু সহমৌলিকটা বারবার আসবে, ঠিক আছে। সো আগে থেকে ইয়ে করে নেবে, ধরো তোমার 2/3, ঠিক আছে। দুইটি স্বাভাবিক সংখ্যা, 2 স্বাভাবিক সংখ্যা 3 স্বাভাবিক সংখ্যা, এর গসাগু কি হচ্ছে ভাই আমাদের 1। গসাগু যদি নির্ণয় করতে দেখো এটার গসাগু হচ্ছে 1, তাহলে এদেরকে আমরা পরস্পরে কি বলতেছি ভাইয়া? সহমৌলিক বলি, ঠিক আছে। যেমন দেখো 6 আর 35 এর মধ্যে কি ভাইয়া? গসাগু শুধু 1, অন্য কিছু না, ঠিক আছে। সো এইটাকে আমরা কি বলতেছি ভাইয়া? পরস্পরের সহমৌলিক, ঠিক আছে। এখন দেখো পূর্ণ সংখ্যা, ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমাদের ইন্টিজার এই কথাটা কিন্তু আমাদের ইন্টারে যাই, তোমরা কিন্তু এই যে আইসিটিতে খুব ভালো শুনবা, ঠিক আছে। ইন্টিজার 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 আসলে কি, তোমরা আইসিটি যখন পড়বে তখন বুঝবে কিন্তু। সো এটা ইংলিশটা এখন দেখে রাখো, পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক, মানে তোমার এখানে প্লাসও আসবে মাইনাসও আসবে। প্লাস তোমার +10 থেকে -10 বলো, যাই বলো, ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত তোমার এই ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। অর্থাৎ তোমার -3 থেকে +3 আর যত কিছু আছে, ডট 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 মানে হচ্ছে তো ইনফিনিটি পর্যন্ত বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশটা কি ভাই? দেখো এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি? ফ্র্যাকশনাল নাম্বার। p/q আকারে প্রকাশ করা যায়। একটা ধরে নিছি p/q, ঠিক আছে। যেখানে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়, যেখানে q not is equal to 0, ঠিক আছে। p/q। এখন q not is equal to 0 কেন ভাইয়া? এখন তোমার যদি q equal to 0 হয় তাহলে কি হচ্ছে ভাইয়া? p/0, ঠিক আছে। p/0 এটাকে তুমি ফাইন্ড আউট করতে পারবে না, ঠিক আছে। সো এটা তোমার এই রেজাল্টটা এখানে তুমি পাবা না, ওকে। তো এখানে তোমার কখনোই 0 হওয়া যাবে না, ঠিক আছে। এবং q not is equal to 1, কারণ তোমার দেখো 5/1 ইকুয়াল টু কিন্তু 5, তখন কিন্তু এটা আর ভগ্নাংশ থাকতেছে না, ঠিক আছে। সো এটা 1ও হবে না, তোমার 0 হবে না, ওকে। কিউ দ্বারা পি তোমার কি নিঃশেষে বিভাজ্য নয়, যেটা তোমাদেরকে আমি দেখাইলাম ওখানে, ঠিক আছে। এখন দেখো যেমন 1/2 3/2 -5/3 4/6 ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। কোন সাধারণ ভগ্নাংশ p/q এর ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া? কিউ যদি বড় হয় তাহলে ভগ্নাংশটিকে আমরা প্রকৃত বলতেছি, ঠিক আছে। মানে তোমার পি যদি বড় হয়, এটা হচ্ছে পি, এটা ধরো 5, এটা ধরো কিউ, এটা হচ্ছে 7, তোমার সরি 7, ঠিক আছে। হ্যাঁ, এখানে তোমার কিউ যদি এখানে বড় হয় তাহলে এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? 5/7, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তবে যদি পি বড় হয়, তোমার উপরে যদি 7 নিচে যদি 5 হয় তাহলে কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এই দেখেন এই উদাহরণগুলো দিয়ে দিছে। এখন দেখো মূলত, রেশনাল নাম্বার। এখন থেকে তোমার মেইনলি একটু ডেপথে যাচ্ছি আমরা। মূলত সংখ্যাটা কি ভাইয়া? দেখো p/q আকারে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হবে, এই পর্যন্ত বলা হবে, কিন্তু একটা শর্ত আছে ভাই এখানে। যখন যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 হবে, ঠিক আছে। আমরা p/q করতেছি, ঠিক আছে। ধরো এইখানে পি এবং কিউ এই দুইটাকেই পূর্ণ সংখ্যা হইতে হবে, কোনো ভগ্নাংশ হওয়া যাবে না। এবং দেখো কিউ নট ইকুয়াল 0 মানে কিউ তো 0 হবেই না, ঠিক আছে। কিউ কখনো 0 হবে না, তোমার 1 হইলে হইতে পারে, ওকে। এখন দেখো যেমন 3/1, 11/2 5.5, 5/3 1.666 ইত্যাদি তোমার কি হচ্ছে ভাই? মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা, ঠিক আছে।
তো এখানে কি বলছে আরেকটা ভাইয়া দেখো, মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। এটা আমরা পরে দেখতেছি। আসো দেখো অমূলদ সংখ্যা, আসো দেখো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, পূর্ণবর্গ নয় এরূপ কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। যেমন √2 দেখো 1.414213 ডট 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 ডটটা আসতে থাকবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, তো এইটাকে তুমি কিন্তু এই দুইটা সংখ্যার যে পি বাই কিউ এর কি ভাইয়া, এই পি বাই কিউ এর তুমি এখানে এই ভগ্নাংশটা আকারে এই √2কে প্রকাশ করতে পারতেছো না এই মানটাকে। তো এটা হচ্ছে তোমার কি ভাইয়া একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, মানে পি বাই কিউ আকারে তুমি প্রকাশ করতে পারবা না। যখনই তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা, তখনই তোমার সেটা কি হচ্ছে ভাইয়া, সেটা হয়ে যাবে তোমার মূলদ সংখ্যা। দশমিক ভগ্নাংশ দেখো ভাই, তোমার ডেসিমেল ফ্র্যাকশন। দশমিক হচ্ছে কি ভাইয়া দেখো, এখানে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাইয়া, 3.0 লিখতে পারি না? ওকে, এবার 5/2 2.5, 10/3 ইকুয়াল টু 3.33333 ইনফিনিটি টাইম পর্যন্ত। ঠিক আছে, এখন √3 দেখো 1.732 ইত্যাদি দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয়, ঠিক আছে, এই যে এখানে তোমার 2.5 এরপর আর কিছু আছে, এটা কিন্তু সসীম। ঠিক আছে, এ তুমি এর একটা সীমা নির্ধারণ করে দিতে পারছো, এই 2.5 এর বেশি হবে না। এদেরকে তখন আমরা কি বলছি ভাইয়া, সসীম দশমিক ভগ্নাংশ। এবং অঙ্ক সংখ্যা অসীম হলে, ধরো তো 3.33333 চলতে আছে, এটা কিন্তু শেষ হচ্ছে না, তখন এটাকে আমরা কি বলতেছি ভাইয়া দেখো, এটাকে আমরা বলতেছি তোমার অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলতেছি। ঠিক আছে, যেমন তোমার দেখো 0.52 3.4152, ঠিক আছে, ইত্যাদি সসীম দশমিক ভগ্নাংশ। এগুলো হচ্ছে তোমার সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এখন তবে 4/3 যেটা বললাম 1.3333 আসতেছে, এটাকে আমরা কি বলতেছি ভাইয়া, অসীম দশমিক ভগ্নাংশ বলতেছি। ঠিক আছে, অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু হচ্ছে কি ভাইয়া, কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। এখন ব্যাপারটা দেখো ভাইয়া, 122/99 কত হচ্ছে, 1.232323, এটা কিন্তু 2323 কিন্তু আসতেছে। ঠিক আছে, আর এখানে দেখো 5.1654 ইত্যাদি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, কারণ এখানে 232323 আসতে আসে। ঠিক আছে ভাইয়া, যেমন এখানে 5.1654। ঠিক আছে, তো এখানে কিন্তু এরপরে 654 আসতে থাকবে, তাহলে এটাকে আমরা কি বলতে হবে, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবং দেখো 5230 50056, এটা কিন্তু ভাই এখানে শেষ, এটা কিন্তু কোনো একটা প্যাটার্ন পাচ্ছি না আমরা। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি ভাইয়া, ইত্যাদি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এখন দেখো বাস্তব সংখ্যা কি, সকল মূলদ সংখ্যা আমরা যেটা দেখলাম না ভাইয়া, মূলদ অমূলদ এই মিলে কিন্তু বাস্তব সংখ্যা হয়, এবং এই মূলদ আর অমূলদের মধ্যে সবকিছু আছে। ঠিক আছে, এবং মূলদ অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতেছি। যেমন তোমার নিচের এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। ঠিক আছে, তোমার 0 +-1 2 3 আর √2 √3 √4 এর মান। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে কি ভাইয়া পয়েন্টগুলা, এগুলা সব হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা। ওকে, এখন দেখো ধনাত্মক সংখ্যা কোনটা, ধনাত্মক মানে কি ভাইয়া, পজিটিভ, মানে শূন্য থেকে বড়। ঠিক আছে, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলতেছি আমরা ভাইয়া, ধনাত্মক সংখ্যা বলতেছি। যেমন 2 1/2 3/2 √2 0.415 0.62, তোমার এটা পৌনঃপুনিক, তোমার এখানে আবৃত দশমিক ভগ্নাংশ এটা। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে 4.1203 ডট 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 ইত্যাদি হচ্ছে কি আমাদের ধনাত্মক সংখ্যা, মানে তোমার 0 থেকে বড় হলে সেটা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা, আর শূন্য থেকে যেটা ছোট হবে সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, ওকে, এখন দেখো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে প্লাস, কিন্তু প্লাসের মধ্যে আর একটা কথা আছে, শূন্য সহ হবে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলতেছি আমরা, অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, যেমন 0 3 1 2, শুধু তোমার যদি 0 বাদ থাকতো তাহলে কি বলতাম আমরা ভাই, এটাকে 0 বাদ থাকলে বলতাম আমরা শুধু ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, যেহেতু 0 সহ সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া, অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, তোমার 0 থেকে সব যে ধনাত্মক সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে,
এই যে তোমার যে শ্রেণী বিভাগটা বললাম একটু, বাস্তব সংখ্যা কি মেইনলি, বাস্তব সংখ্যা আমাদের মূলত যে মূলত প্লাস অমূলত, ঠিক আছে। এখন অমূলতকে আমরা কি বলতেছি ভাইয়া, অসীম অনাবৃত দশমিক। এখন দেখো মূলতকে আবার দুই ভাগে ভাগ করতেছি আমরা। মূলত আমাদের পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশও আছে। এই পূর্ণটাকে আমরা কি ভাগ করতেছি ভাইয়া, এই ধনাত্মক আছে, আমাদের জিরো আছে, ঋণাত্মক আছে, ঠিক আছে। এই ধনাত্মকের মধ্যে আবার দেখো মৌলিক আছে, যৌগিক আছে, ওয়ান আছে, কারণ আমরা ওয়ানটাকে মৌলিক যৌগিক কোনটাই আইডেন্টিফাই হিসেবে করতেছি না, ঠিক আছে। এখন দেখো ভগ্নাংশের ক্ষেত্রে ভাইয়া, ভগ্নাংশ কি ভাইয়া, আমাদের সাধারণ ভগ্নাংশ হয়, তারপরে কি ভাইয়া আমাদের দশমিক ভগ্নাংশ হয়, ঠিক আছে। এবং সাধারণ ভগ্নাংশের মধ্যে আমাদের প্রকৃত আছে, অপ্রকৃত আছে, মিশ্র আছে। আর দশমিক মধ্যে কি ভাইয়া বললাম, সসীম আছে, আমাদের অসীম আবৃত আছে, ঠিক আছে। তো আমাদের কাজ এখানে দিচ্ছে, এখানে বলছে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসে 3/4, 5, -7 এই তোমার এই উদাহরণগুলো আছে, অবস্থানগুলো দেখাইতে বলছে। তোমাদেরকে আমি যেভাবে দেখাই দিছি তোমরা কিন্তু আইডেন্টিফাই করবা। তোমার যদি মনে হয় যে ভাই আমি এটা আইডেন্টিফাই করতে পারতেছি না, তুমি নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবা, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তোমার যদি কোনো প্রবলেম থাকে, আশা করি কোনো প্রবলেম থাকবে না তোমাদের, থাকলে অবশ্যই আমি তোমাদের এখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো উদাহরণ ভাইয়া, √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। তোমাদেরকে আমি অমূলক সংখ্যার একটা সংজ্ঞা বলছিলাম না, ঠিক আছে। অমূলক সংখ্যা কি ভাইয়া, তোমাদের এখানে p/q, ঠিক আছে, p/q সহমৌলিক হবে এবং তুমি এখানে এটা এর আকারে প্রকাশ করতে পারবা না, ঠিক আছে। যেমন দেখো এখানে √3 এর মান কত হচ্ছে ভাইয়া, 1.7320508, এবং মনে করি √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুইটি অমূলক সংখ্যা a এবং b, ঠিক আছে। যেখানে a = 3 √3 + 1 এবং b = √3 + 2, তার মানে কি ভাইয়া, √3 এর মান কত ভাইয়া, √3 এর মান তুমি যদি এখানে আইডেন্টিফাই করতে থাকো, দেখো ভাইয়া √3 মান হচ্ছে 1.732, তার মানে কি হচ্ছে ভাইয়া, 1 এর থেকে বড় এবং হচ্ছে কি ভাইয়া 4 এর থেকে ছোট, ঠিক আছে। তো আমরা কি করতেছি ভাইয়া, তার মানে এদের মধ্যে দুইটি যদি অমূলক সংখ্যা আমরা নির্ণয় করতে হয়, তার মানে কি ভাইয়া, দেখো এর সাথে এক যোগ করে দিলাম আর b এর সাথে √3 + 2, ঠিক আছে। তো মানে এখানে যদি 2 যোগ করি কত হচ্ছে ভাইয়া, 3.73, তার মানে তোমার 4 এর চেয়ে ছোট, তার মানে কি ভাইয়া, এটা একটা অমূলক সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ তোমার কি √3 + 1 এর থেকে তোমার কি হচ্ছে ভাইয়া, √3 এর থেকে বড় হচ্ছে √3 + 1, তার থেকে বড় হচ্ছে √3 + 2, ঠিক আছে। a এবং b দুটি নির্ণয় অমূলক সংখ্যা, মানে তোমার 4 এর এবং √3 এর মাঝে কিন্তু এই দুইটা সংখ্যা অবস্থান করতেছে, ঠিক আছে। এই দুইটা অমূলক সংখ্যা তুমি কিন্তু হাজার হাজার এরকম নির্ণয় করতে পারবা, ঠিক আছে। এর কোনো তোমার ঠিক ঠিকানা নাই, এরূপ অসংখ্য অমূলক সংখ্যা নির্ণয় করা যাবে, ঠিক আছে। এখন দেখো বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য, এটা কিন্তু খুবই সোজা ভাইয়া, তবু দেখাই দিচ্ছি। দেখো a, b বাস্তব সংখ্যা হলে a + b বাস্তব সংখ্যা, ঠিক আছে। বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা যদি যোগ করতেছো, তার মানে কি আলটিমেটলি বাস্তব সংখ্যাই পাবা, এবং বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা গুণ করতেছো, বাস্তব সংখ্যাই পাবা। এখন দেখো a, b বাস্তব সংখ্যা হলে a + b = b + a, ঠিক আছে। ধরো তুমি লিখতেছো বাস্তব সংখ্যা 2 + 3, বাস্তব সংখ্যা ধরো 2 একটা + 3, ওকে। এখন তুমি এটাকে কি লিখতে পারো ভাইয়া, 3 + 2 লিখতে পারবা না, তখন দুটোই কিন্তু সেম, এটা 5 অ্যান্সার, এটা 5 অ্যান্সার। সো এটা এখানে বলছে, আর ab = ba, ওকে। যে গুণ, ধরো 2 × 3 = 3 × 2, এরো মান 6, এরো মান 6, ঠিক আছে। তো দুইটা যেহেতু সমান, তো এই তুমি এই ইকুয়েশনটা এখানে লিখতে পারো, ঠিক আছে। এটি এখন দেখো ভাইয়া, এইগুলো কিন্তু তোমার এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। থাকতে পারে নিচের কোনটি সঠিক নয়, অথবা নিচের কোনগুলো সঠিক, তখন তুমি কিন্তু এগুলো 1, 1, 2 তোমার যেগুলো থেকে তুমি যেভাবে বাছাই করবা সেগুলো কিন্তু করবা, ঠিক আছে। তো তার আগে কিন্তু তুমি লজিক্যালি সব কিছু চিন্তা করবা। তুমি যদি লজিক্যালি চিন্তা করতে না পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় এই এমসিকিউটা ভুল করো যদি আসে। যেমন a, b, c বাস্তব সংখ্যা হলে a + b ব্র্যাকেট প্লাস c, a তোমার a প্লাস ফার্স্ট ব্র্যাকেট তোমার কি b + c, ঠিক আছে। অথবা ab × c, a × bc, তুমি এগুলো লিখতে পারবা, ঠিক আছে। আর একটা 4 নাম্বার হচ্ছে a বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা ও তোমার 0 ও 1 আছে, যেখানে 0 ≠ 1 এবং a + 0 = 0 + a = a, ঠিক আছে। তো a × 1 = 1 × a লেখা যায় = a, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভাইয়া 5 নাম্বার, দেখো a বাস্তব সংখ্যা হলে কি হচ্ছে ভাইয়া, a +
ব্র্যাকেটে মাইনাস এ ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো প্লাস মাইনাসে কি হয় ভাইয়া, মাইনাস এ মাইনাস এ, তা কি হচ্ছে ভাই, এটা 0 হচ্ছে না আলটিমেটলি। আর আরেকটা হচ্ছে এ ইন্টু 1/a, ধরো এটা আর এটা কাটা দিলাম, তাহলে কত হচ্ছে ভাইয়া 1, ঠিক আছে। এটাই কিন্তু বলছি এখানে। এখানে দেখো ভাইয়া আবার চয়নে বলছে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা হলে ঠিক সেম ভাবে ভাইয়া দেখো, ঠিক সেম ভাবে কিন্তু এই কোয়েশনগুলো হবে। যেমন দেখো এখানে এ কমা বি বাস্তব সংখ্যা হলে যদি বি বড় হয় অথবা এ ইকুয়াল টু বি হয় অথবা তোমার এ বড় বি হবে, ঠিক আছে। এই তিনটা যে কোনো একটা হইতে পারে। আর এটা দেখো এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা হলে এবং বি যদি বড় হয় এর থেকে, তাহলে কি হচ্ছে ভাইয়া দেখো, তাহলে হচ্ছে ভাইয়া দেখো আমরা বলতে পারি এ প্লাস সি তোমার কি হচ্ছে ভাইয়া তার থেকে বড় কি হচ্ছে ভাইয়া বি প্লাস সি, ঠিক আছে। এখন দেখো এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং যদি বি বড় হয় এর থেকে, তাহলে তোমার কি ভাইয়া এসি লেস দেন বিসি, ঠিক আছে। এখানে বিসি বড় হবে যেখানে তোমার সি হচ্ছে 0 থেকে বড়, এসি গ্রেটার দেন বিসি যখন কি হচ্ছে ভাইয়া সি যদি তোমার 0 থেকে নিচে হয়, মাইনাস হয়, ঠিক আছে। এখন দেখো ভাইয়া এই যে কোশ্চিনটা আছে প্রতিজ্ঞা √2 একটি অমূলদ সংখ্যা, এইটা কিন্তু তোমার পরীক্ষায় এই অধ্যায় থেকে আসলে এটা হচ্ছে হট টপিক। এই কোশ্চিনটা এই অধ্যায় থেকে আসবেই। হয় বলবে তুমি √5 একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো এবং প্রমাণ করো, অথবা √2 অথবা √5 যেটা আসুক √7, তুমি যদি যে কোনো একটা বুঝো, এই √2 দিয়ে বুঝাইছে না, তুমি এই √2 দিয়েই বুঝো, এই √2 দিয়ে বুঝলেই তোমার কিন্তু সব ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে। এই একটা বুঝাই দেবো, একটা বুঝাই তুমি তোমার অনুশীলনটাও সলভ করতে পারবে, ঠিক আছে। তো দেখো ভাইয়া এখন √2 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, প্রমাণ এটা আমাদের নির্ণয় করতে বলছে। √2 একটি অমূলদ সংখ্যা কীভাবে নির্ণয় করবো ভাইয়া, এখন যদি আমি এটা নির্ণয় করতে দেখাইতে পারি ভাইয়া √2 এটাকে আমরা ধরতেছি একটা মূলদ সংখ্যা এবং আমি প্রমাণ করব এটা একটা মূলদ সংখ্যা না, এবং যদি প্রমাণ করতে পারি এটা মূলদ সংখ্যা না, তাহলে কি হচ্ছে ভাইয়া এটা অমূলদ সংখ্যা আমাদের হয়ে যাচ্ছে। তো এখন অমূলদ সংখ্যাটা কীভাবে নির্ণয় করবো দেখো ভাইয়া, প্রথমে ধরলাম √2 একটা মূলদ সংখ্যা ধরে নিলাম। এখন মূলদ সংখ্যা যদি হয় ভাইয়া তাহলে আমাদের কিছু শর্ত কিন্তু থাকে। শর্তগুলো কি হচ্ছে ভাইয়া, তাহলে এমন দুইটি পরস্পর সহমূলক স্বাভাবিক সংখ্যা যার কি হচ্ছে ভাইয়া পি এবং কিউ একের থেকে বড় কিন্তু হবে, ঠিক আছে। যে তোমার √2 ইকুয়াল টু p/q হবে, মানে এরা পরস্পর সহমূলক হবে, ঠিক আছে। অথবা তুমি যদি এখন এইটাকে আমরা লিখতে পারতেছি মানে √2 ইকুয়াল টু p/q, উভয় পাশে তুমি স্কোয়ার করে দেবো, তাহলে এখানে কি এই পাশে তোমার 2 থাকতেছে, এই পাশে p²/q² হচ্ছে, ঠিক আছে। এবং এই কিউটাকে একটাকে তুমি যদি এই পাশে নিয়ে যাও তাহলে হচ্ছে কি ভাইয়া 2q ইকুয়াল টু p²/q, উভয় পক্ষকে আমরা q দ্বারা গুণ করলাম। এরপর দেখো ভাইয়া 2 ইন্টু কিউ, এটা কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কেন ভাইয়া দেখো, তুমি এখানে কিন্তু তোমার এখানে শর্তই ছিল এগুলা, ঠিক আছে। শর্ত ছিল পি এবং কিউ পূর্ণ সংখ্যা হবে, তার মানে কি 2 এর সাথে যদি কিউ গুণ করো এটা একটা পূর্ণ সংখ্যা হবে ইকুয়াল টু p²/q, ঠিক আছে। তুই পূর্ণ সংখ্যা এখানে একটা পূর্ণ সংখ্যা গুণ আছে, নিচে তোমার কি নিচে একটা কিউ দ্বারা ভাগ আছে, ঠিক আছে। এখানে দেখো ভাইয়া এখানে 2q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা হইতে পারবে না, কারণ দেখো এখানে পি এবং কিউ স্বাভাবিক সংখ্যা আছে এবং এরা পরস্পরের সহমৌলিক, ঠিক আছে। সহমৌলিক হলে কি হচ্ছে ভাইয়া এর ভাগটা কিন্তু পূর্ণ সংখ্যা কখনোই হইতে পারবে না, ওকে। এখন যদি তোমার এখানে তোমার কি এবং কিউ হচ্ছে একের চেয়ে বড়, এখন তোমার যদি এটা পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি হচ্ছে ভাইয়া এটার সাথে এটা কিন্তু সেম হচ্ছে না, মানে এই দুইটা কিন্তু এই ইকুয়েশনটা মিলতেছে না। এখন যদি না মিলে তাহলে কি হবে দেখো 2q এবং p²/q সমান হতে পারবে না, মানে যেটা বললাম 2q নট ইকুয়াল টু p²/q, ঠিক আছে। এখন দেখো √2 কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, অর্থাৎ √2 ইট নট ইকুয়াল টু p/q। অতএব কি হচ্ছে ভাইয়া যদি এটা তোমার প্রকাশ করা না যায় তার মানে √2 আসলেই একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এবং এটাই তোমার এখানে তোমার নির্ণয় করতে বলছে, ওকে। তাহলে আমরা শিখলাম। এখন কাজ √3 একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, ঠিক সেম প্রসেসে সেমভাবে তুমি করবা, ঠিক আছে। তোমার এটা কাজ থাকলো। এখন দেখো ভাইয়া প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে তোমার কি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ভাইয়া দেখো একটা ধরলাম x,
তারপরে কি হচ্ছে ভাইয়া, যেহেতু ক্রমিক বলছে তার সাথে এক যোগ করলাম x+1 x+2 x+3, ঠিক আছে। এখন দেখো এই চারটার গুণফল করলে ভাইয়া এর সাথে তোমার এক যোগ করবো, ঠিক আছে। এই যে x x×1 x+2 x+3, ঠিক, সরি, x x+1 x+2 x+3+1, এটা করলাম। এরপরে হচ্ছে আমাদের কাজটা কি ভাইয়া দেখো, এরপরে আমাদের কাজ হচ্ছে এই দুইটা গুণ করে দিলাম, দেখো x² + 3x আর এই দুইটা গুণ করে দিলাম, ঠিক আছে। x² + 3x + 2 আর এখানে তোমার +1 আছে, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি ভাই দেখো, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এখানে দেখো যে x² + 3x = a ধরলাম, মানে x² + 3x যদি a ধরি তাহলে হচ্ছে ভাই কি দেখো, তাহলে হচ্ছে ভাই দেখো এখানে হচ্ছে একটা হচ্ছে আমাদের a × a+2, ওকে। এটাকে আমরা পুরোটাই a ধরছিলাম, এটা হচ্ছে a, ঠিক আছে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে a+2, এখানে এটা তোমার a+2, ঠিক আছে, +1। এখন দেখো ভাইয়া আমাদের একটা পরিচিত সূত্র আসবে এখানে, দেখো a² + 2a + 1 আসতেছে, a + b হোল স্কয়ার সূত্র চলে আসলো আমাদের, a² + 2ab + b²। এখন দেখো এইখানে a + 1 হোল স্কয়ার, ঠিক আছে, যেটাকে আমরা কি লিখতে পারি ভাই দেখো, আমরা একে কি ধরছিলাম, x² + 3x + 1 হোল স্কয়ার, ঠিক আছে। তার মানে কি হচ্ছে ভাই দেখো, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই তোমার এখানে স্কয়ার পরে তোমার এটা কি ভাইয়া একটা পূর্ণবর্গ সংখ্যা আসছে, সুতরাং যে কোনো চারটি ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার গুণফল, এই গুণফলগুলোর সাথে কি ভাই এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ওকে। এই স্কয়ার থাকার কারণে আমরা বলতে পারছি একটা পূর্ণ সংখ্যা। সো প্রমাণটা আমাদের গেল। এখন দেখো ভাই দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ ভাই এই তোমার পার্টটা ইজি আছে, যেমন দেখো প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, যেমন 2.0 লিখতে পারি আমরা। এখন দেখো 2/5 = 0.4, 1/3 = 0.33333 ইত্যাদি। দশমিক ভগ্নাংশ তিন প্রকার, একটা হচ্ছে সসীম, আবৃত এবং হচ্ছে অসীম দশমিক। একটা হচ্ছে সসীম মানে যার সীমা আছে, অসীম, তারপর হচ্ছে কি ভাইয়া আবৃত, ঠিক আছে, একটা আবৃত বারবার রিপিট হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার কি হচ্ছে ভাইয়া সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিকটা ভাইয়া দেখো, কোন সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে, যেমন 0.12, এখানে শেষ, এর কিন্তু এক্সটেন্ড করা যাচ্ছে না এটাকে, ওকে। তো এখানে এর যাত্রা শেষ 0.023, এখানে যাত্রা শেষ ইত্যাদি। তোমার কি হচ্ছে ভাইয়া আমরা সসীম মানে একটা সীমা পর্যন্ত আছে, এর সীমা 7 পর্যন্তই, এই 0.67 পর্যন্তই, ঠিক আছে। তো এটাই তোমার সসীম দশমিক ভগ্নাংশ। এখন দেখো ভাইয়া আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা, আবৃত, আবৃত, ঠিক আছে, এটা কিন্তু বারবার রিপিট হবে। দেখো কোনো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের, এই দশমিক বিন্দুর ডান দিকের, ঠিক আছে, এই ডান দিকেটা আছে, ঠিক আছে, ডান দিকের অঙ্কগুলোর সব অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে, বারবার রিপিট হবে, যেমন 3.33333 বারবার আসতে থাকবে, 2.4545454545 বারবার এটা আসবে। তারপরে কি ভাইয়া 5.12765765 765 765 1 2 শুধু থাকবে, বাকিগুলো 765। এটা হচ্ছে কি ভাই আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ বলতেছি এটাকে আমরা। এখন দেখো ভাইয়া সসীম দশমিক ভগ্নাংশ, সরি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম কি মানে ভাইয়া, অসীম মানে তোমার ওইটা বারবার চলতেই থাকবে, ওই ভগ্নাংশটা কখনোই শেষ হবে না। কোনো অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক কখনো শেষ হবে না, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম হবে না এবং অংশবিশেষ বরাবর কি হচ্ছে ভাইয়া আমাদের আসবে না। যেমন √2 এর মান 1.414132135624, ঠিক আছে, অথবা পাই নাম্বার যেটা আমরা বলি, ঠিক আছে, এটা কিন্তু তোমার অসীম পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে। এখন দেখেন মন্তব্য কি বলতে, সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা এবং অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে কি ভাই আমাদের, এটা তোমার এমসিকিউ আসলেও আসতে পারে, ঠিক আছে। অসীম দশমিক ভগ্নাংশটা কি হচ্ছে ভাই আমাদের অমূলদ সংখ্যা, ঠিক আছে। কোনো অমূলদ সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত ইচ্ছা নির্ণয় করা যাচ্ছে, ঠিক আছে। কোনো ভগ্নাংশের লব্ধ হরকে স্বাভাবিক সংখ্যার প্রকাশ করতে পারলে ওইটা হচ্ছে আমাদের কি ভাইয়া মূলদ সংখ্যা, ঠিক আছে। p/q আকারে প্রকাশ করতে পারলে তুমি সেটাকে তুমি মূল সংখ্যা বলবো। এখন দেখো তোমার কাজগুলো দিছে, এখানে কয়েকটা নাম্বার দিছে, এগুলো শ্রেণীবিন্যাস করতে বলছে এবং তোমরা এখানে শ্রেণীবিন্যাস করবা, আইডেন্টিফাই করবা এবং না পারলে যদি তোমার প্রবলেম থাকে ভাই এটা আইডেন্টিফাই করতে পারতেছি না একটু বলে দেন, আমি বলে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা পারবা। এখন দেখো আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে তৈরি হচ্ছে দেখো, 23/6 এই সাধারণ ভগ্নাংশের দিকে দেখো ভাইয়া দশমিক ভগ্নাংশের প্রকাশ করি, লক্ষ্য করি দেখো 23/6 আসি,
6/23, 6/23, ঠিক। বারবার এখানে এরকম কেন হচ্ছে? ওকে, দেখো ভাইয়া সাধারণভাবে ভাগ করতে যাচ্ছি। দেখো 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, তার মানে 4 হবে না, এখানে 3 আসতেছে, 3 6 এখানে 18 থাকতেছে, ঠিক আছে। তো আর এখানে কত থাকতেছে ভাই? দেখো এখানে 5 আসতেছে, ঠিক আছে, 5। তো 5 দিয়ে 6কে যাচ্ছে না, তার মানে এখানে আমরা পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পরে কি হচ্ছে ভাই? দেখো এখানে যেহেতু আমরা পয়েন্ট নিছি, এরপরে হচ্ছে গিয়ে একটা 0 নিব। তারপরে কত হচ্ছে ভাইয়া? 6 6 36, 6 7 42, 6 9 54। তার মানে কি হচ্ছে ভাইয়া? আমাদের এখানে 6 আসতে আমাদের কত হচ্ছে ভাইয়া? 48, ঠিক আছে। 7 42 ছিল, তারপরে 6 হচ্ছে ভাইয়া আমাদের 48। ওকে, তো এখানে 48 দিলাম। এখানে কত আসলো ভাইয়া? দেখো 2, একটা 0 নিলাম, 3 6 18, 2 0 নিলাম, 3 6 18, আবার সেম চলতে থাকতেছে। এই তোমার 8.33333333 আসতে থাকবে। সো তুমি কি এটা করতে থাকবা? আর মানে এই ভাগটা কি তুমি অনন্তকাল পর্যন্ত করতে থাকবে পরীক্ষার খাতায়? না। তখন কি করতে হবে দেখো, এরকম আসলে তো এই জায়গায় একটা স্টপ দেওয়া দিতে হয়, বুঝছো? মানে এটাকে স্টপ বলতে, মানে এটা চিহ্ন নাম স্টপ না, ঠিক আছে। এটাকে দ্বারা এখানে তুমি বলতেছো যে এখানে ফুল স্টপ, তুমি এখানে দাঁড়াও, এরপরে আর যায় না। তার মানে কি তোমার এখানে তুমি এটার চিহ্ন দ্বারা বোঝাচ্ছ তোমার কিন্তু এই সংখ্যাটাই বারবার কিন্তু রিপিট হবে, ঠিক আছে। তোমার এটাকে তোমরা বলতেছি আমরা আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, দেখো যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে কি হচ্ছে ভাইয়া? বারবার আসে, এদের আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। আবৃত বা পুনঃপুনিক দশমিক ভগ্নাংশে যে অংশ হচ্ছে কি ভাই? দেখো বারবার অর্থাৎ পুনঃ আসে, একে আবৃত দশমিক, আর বাকি অংশকে অনাবৃত অংশ বলা হয়, ঠিক আছে। অনাবৃত অংশ কোনটা সেটা আমরা দেখবো। দেখো আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সে অঙ্কের উপর পুনঃপুনিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম এবং শেষ অঙ্কের উপর পুনঃপুনিক বিন্দু দেওয়া হয়। এটা খেয়াল করে কিন্তু মাথায় রাখো। যেমন 2.5555, সেটাকে আমরা কি করতে পারি ভাইয়া? 2.5 উপরে একটা বিন্দু দিয়ে দিলাম, পুনঃপুনিক চিহ্ন, ঠিক আছে। কিন্তু এখন দেখো 3.124, ঠিক আছে, 124 124, তো আমরা কি এই তিনটাকে এইভাবে দিব? নো, এভাবে দেবো না। দেখো 3.124 যেহেতু আমার বারবার আসতেছে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ঠিক আছে। প্রথমে এবং শেষে, দশমিকের পরের যেগুলো রিপিট হবে সেইগুলার প্রথমে এবং শেষে, ঠিক আছে। এখন দেখো আরেকটা কাজ, দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে একে কি হচ্ছে ভাই? আমরা বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ বলতেছি। এবং পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া ভাইয়া দেখো বা এক বা একাধিক অঙ্ক থাকে যদি, একে আমরা মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ বলতেছি, ঠিক আছে। যেমন 1.3, ঠিক আছে, পৌনঃপুনিক যেটা আছে এটা বিশুদ্ধ, ঠিক আছে, শুধু 3 আছে। কিন্তু এখানে দেখো 4.235112, তারপরে কি ভাই? এর মানে বোঝাচ্ছে 121212। এখানে কিন্তু পয়েন্টের পরে এই তিনটা কিন্তু, এই চারটা কিন্তু তোমার কি হচ্ছে ভাইয়া? এই পৌনঃপুনিকের মাঝে নাই, ঠিক আছে। সেটাকে আমরা তখন কি বলতেছি? মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ বলতেছি। দেখো ভাইয়া ভগ্নাংশের হরে আরেকটা তোমার টার্ম, এটা মনে রাখো, ভগ্নাংশের হরে যদি তোমার 2 এবং 5 এছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক থাকলে সেটাকে আমরা কি বলছি ভাইয়া? সেই হর দ্বারা লবকে ভাগ করলে কি ভাইয়া? কখনো নিঃশেষে বিভাজ্য হবে না। যেহেতু পর্যায়ক্রমে ভাগশেষে কি হচ্ছে ভাইয়া? 1 2 3 4 5 6 7 9 ছাড়া অন্য কিছু হতে পারে না, সেহেতু এক পর্যায়ে ভাগশেষগুলো বারবার একই সংখ্যা হতে থাকবে। এই পৌনঃপুনিক কেন হয় এটা তোমার ডিসক্রিপশনে করতেছে। আবৃতাংশের অঙ্ক সংখ্যা সবসময় হরে যে সংখ্যা থাকে এর চেয়ে কি হচ্ছে ভাইয়া? ছোট হয়, ঠিক আছে। এখন দেখো ভাইয়া পৌনঃপুনিকের হিসাবগুলা, এই 3/11 95/37কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এখন দেখো এই 3/11 95/37, এখানে নিচে তোমার 3 তোমার এখানে কি করছে ভাইয়া? 3 এবং 11 এখানে আমার ভাগ করছে। দেখো যদি আমরা সাধারণ নিয়মে ভাগ করি 3/11, তোমার এখানে কি হচ্ছে ভাইয়া? দেখো সরি, 3/11 হইলে 11/3। ওকে, আচ্ছা, এখানে দেখো তার মানে কি? এখানে তোমার 11 3 দ্বারা এখানে ভাগ যাচ্ছে না,
তার মানে কি প্রথমে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, 0 পয়েন্ট নিতে হবে, তারপরে একটা শূন্য ধরে দিলাম, ঠিক আছে। তারপরে 2 গেলাম 22, এখানে 8 আসলো, এখানে আবার 0 দিলাম, 7 দিলাম 77 হইল, ঠিক আছে। আবার 3 0 আসলো, আর দেখো এই সেম কাজটাই কিন্তু হইলো। আবার এখানে 2 দিলাম, এখানে কত হলো 22, ঠিক আছে। 22-এর পরে এখানে কত আসলো 8 0 নিলাম, আবার 7 নিলাম, এখানে কত হইলো 77, আবার 3 আসলো। সো এটাকে আমরা তখন কি বলতেছে কি বলতে পারতেছি ভাইয়া, এটাকে তখন আমরা প্রকাশ করতে পারতেছি 0.27, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, ঠিক আছে। তো এটা এখানে করছে, ঠিক সেমভাবে এটাও এখানে করছে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। এখন দেখো, এখন বলছে আবৃত দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করো। এখন দেখো ভাইয়া, এরপরে যদি তোমাকে এখানে দেখাই, খুব একটা জটিল কাহিনী করে দিছে। এখন তোমাকে যদি এটা বুঝাই, এখন তুমি বুঝবা এবং পরীক্ষায় তোমার এটা আসবে, যে তার চান্স হচ্ছে তোমার ধরো 10 থেকে 15%। তো এইটা এইভাবে তুমি করবা না, ঠিক আছে। এবং তোমার এখানে কিছু নিয়ম দেওয়া আছে, সেই নিয়মগুলো ফলো করে তোমার এখানে করতে হবে, ঠিক আছে। এই নিয়মগুলো ফলো করার তোমার নিয়মগুলা তোমাকে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি কী হবে। দেখো এখানে দেখো ভাইয়া, একটাই নিয়ম, জাস্ট একটাই নিয়ম মনে রাখবে খালি। ধরো এই যে এটা আছে না, এটা দিয়ে দেখা যাচ্ছি তোমার এখানে 45.2346, ওকে। দেখো ভাই, দেখো এরকম পৌনঃপুনিক আছে, তোমাকে ভাইয়া কি দশমিকে আনতে হবে, মানে তোমার এখানে সাধারণ দশমিক না, সাধারণ ভগ্নাংশে আনতে হবে। কীভাবে আনবা? ফার্স্ট কাজ দেখো ভাইয়া, ফার্স্ট কাজ লাইন টানবা। লাইন টানার পরে তোমার প্রথম কাজটা হচ্ছে ভাই, দেখো প্রথম কাজটা হচ্ছে এই পুরোটা আছে না, পয়েন্ট বাদে পৌনঃপুনিক বাদে পুরোটা তুলে নিবা আগে। 45, 2, 3, 4, 6 তুলে নিলাম, ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে ভাই, দেখো পৌনঃপুনিক কয়টার মধ্যে আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে। এই যে দেখো 3টা, তার মানে কি আমাদের এখানে 3টা পৌনঃপুনিক নিব, মানে পৌনঃপুনিক জয়টা তয়টা 9 নিব আমরা এখানে, ঠিক আছে। আর পয়েন্টের পরে পৌনঃপুনিক কয়টায় নাই, একটাই নাই, একটাই নাই না, এখানে 0 নিলাম। এখন দেখো, আর এই পাশে একটা মাইনাস করবো। এখন মাইনাস কোনটা করব, এই পৌনঃপুনিক বাদে বাকি যেগুলো আছে, পয়েন্টের আগে বলো পরে বলো, পৌনঃপুনিক বাদে যেগুলো আছে, ঠিক আছে, সেইটাই মাইনাস করবো আমরা। দেখো পৌনঃপুনিক বাদে কোনগুলো আছে ভাইয়া, 452 না, 452, জাস্ট এইটা, এই নিয়মটা তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার এই পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশের প্রকাশ তোমার হয়ে গেছে। এখন দেখো ভাইয়া, তোমাকে যদি আমি এটা বুঝাতে যাই, তুমি এখন বুঝবা, অবশ্যই তোমাকে এটা বোঝানো যাবে, ঠিক আছে। তোমার এখানে প্রথমে এই তোমার 0.3 নিলা, তারপর এখান থেকে 10 গুণ করলা, তারপরে 1 গুণ করলা, বিয়োগ করে আবার হ্যান করো ত্যান করো, ডট 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 শেষ পর্যন্ত এখানে আসবে। তো দরকার নাই ভাই, এই এত মাথায় কিছু নেওয়ার দরকার নাই তোমার। তোমার কিন্তু এখান থেকে বেশি আসতেছে না, মানে তোমার যেখানে প্রফিট সেখানে তোমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। তো তোমার এই সময়টা, তোমার এখন যে তুমি দেখতেছো সামনে তোমার পরীক্ষা, তো এই সময়টা তোমার ইনভেস্ট করতে হবে কিন্তু যেখানে প্রফিট হবে, ঠিক আছে। সো এত ডিপতে আমি যাচ্ছি না, ডাইরেক্ট তোমার দেখা দিলাম ভাইয়া পৌনঃপুনিক থেকে কীভাবে আমরা সাধারণ মানুষে করবো। দেখো ভাইয়া, এই নিয়মটাই আছে, এটা তোমার শেষ পর্যন্ত এই নিয়মটাই ফলো করলে তোমার হয়ে যাচ্ছে। তো এটাই তুমি করবা, ঠিক আছে। এখন দেখো এখানে কিছু উদাহরণ দিছে ভাইয়া, যেমনি বলছিলাম, ধরো এটা একটু তোমার দেখাই দিই। 0012, দেখো 0.012, ওকে। তো এটাই এখন কি করা যাবে, দেখো তো প্রথমে কি বলছিলাম, পুরোটাই লেখো, 0012 লিখলা, আচ্ছা বলতেছি তোমার সামনে জিরো লেখার দরকার নেই। দেখো বাই দিলা, কয়টার মধ্যে ডট ডট আছে ভাইয়া, 2টার মধ্যে, তার মানে কি 99, মানে 2টা, ঠিক আছে। নাই কয়টায় ভাইয়া, একটাই, 0। আর পুরোটাই তোমার হচ্ছে কি ভাইয়া, এরপরে কি 00 না, মানে 0, মানে 12/990, ঠিক আছে, ওকে। এখন দেখো আজ 0.41 যেটা আছে আমাদের, 0.0.41, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে ভাইয়া দেখো রুলটা শুধু দেখাই দিই এখানে, যে তোমাকে এটা বললাম, শুধু রুলটা এখানে পড়াই দিই তোমাদেরকে, ঠিক আছে। দেখো দশমিক অংশে 5টি অঙ্ক রয়েছে বলে এখানে, সরি
আচ্ছা এখানে দেখো দশমিক পরে কটা আছে, 1 2 3 4 5টা আছে, পৌনঃপুনিক 1টা 2টা 3টা আছে, নাই কটায় 2টা, তার আগে কটা আছে 5। এখন দেখো ভাইয়া এখানে কি বলছে ব্যাখ্যা, দশমিক অংশে 5টি অঙ্ক রয়েছে বলে এখানে আবৃত দশমিক ভগ্নাংশের প্রথমে সরি সরি এটা না এটা না এটা না এটা না আচ্ছা এই যে নিয়ম, আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম দেখো, নির্ণয় ভগ্নাংশের লব ইকুয়াল টু তোমার প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে, ঠিক আছে, বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল, অর্থাৎ তোমার নির্ণয় ভগ্নাংশের হর ইকুয়াল টু দশমিক বিন্দুর পরে আবৃত অংশ যতগুলো অঙ্ক আছে ততগুলো নয়, এবং যতগুলো আবৃত অংশ আছে ততগুলো নয় নিতে হবে, এবং অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত করতে হবে। দেখো এই উদাহরণটা তোমাদের দেখাই দিলাম। আচ্ছা এই তোমার এই নিয়মটাই বলছে, ঠিক আছে, যেটা আমি বললাম। ধরো 0.41 ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ফার্স্টে পুরোটা নিলাম, তারপরে কি করব 99 এসে নাই কয়টাতে, এটাই 41/99, ঠিক আছে, এটাই কিন্তু তোমার হচ্ছে অ্যান্সারটা। ওকে, এখন দেখো এখন হচ্ছে ভাইয়া সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিকে ভগ্নাংশ, ঠিক আছে, দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত ও আবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা যদি সমান হয় এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলতেছে, অন্যথায় এদেরকে অসদৃশ্য কি হচ্ছে ভাইয়া আবৃত দশমিক ভগ্নাংশ বলতেছে। যেমন ভাইয়া দেখো 12.45, ঠিক আছে, আর এখানে 6.32, আর তারপরে কি আছে ভাইয়া 9.453, এবং আরেকটা কি আছে ভাইয়া 125.897, ঠিক আছে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আবার 0.345, ঠিক আছে। এখানে কি ভাইয়া দেখো, এখানে হচ্ছে কি ভাইয়া এই তিনটা হচ্ছে সদৃশ আবৃত ভগ্নাংশ, ঠিক আছে। আবার এখানে এখানে দেখো এই পোর্শনগুলোতে তোমার এখানে কিন্তু মিল নাই, ঠিক আছে, দুই বা ততোধিক ভগ্নাংশের অনাবৃত আবৃত উভয় অংশের অঙ্ক সমান সংখ্যা সমান হলে, কিন্তু এখানে কি তোমার এখানে এই আবৃত অনাবৃত সমান না, ঠিক আছে, এই কারণে এটা অসদৃশ। এখন দেখো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন আমরা কিভাবে করতে পারি। এখানে ভাই আর একটা নিয়ম আছে, দেখো কোনো আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত অংশের অঙ্কগুলো বারবার লিখলে দশমিক ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। যেমন 4.4537 তুমি লিখতেই পারো কিন্তু বারবার, কিন্তু সেম থাকে, ঠিক আছে। এটাই তোমরা লিখতে পারো 6.453737, আবার পুরোপুরি এখানে দিতে পারো, কোনো সমস্যা নাই, অথবা 73 এখানে দিলা, এটা তো কোনো সমস্যা এখানে নাই। তোমার এই যে 453 এরপরে যদি 73 দাও, বা এটা ভুল হলো নাকি, না আসলে কোনো ভুল হয় নাই, তুমি এটা এই পৌনঃপুনিকটা দিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, তুমি এই বইগুলোতে লিখতে পারো। এখানে প্রত্যেকটি কেবল আবৃত দশমিক ভগ্নাংশে, যেটি একটি অসীম দশমিক সংখ্যা, এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণভাবে ভগ্নাংশে পরিবর্তন করলে দেখা যাবে প্রত্যেকটি হচ্ছে ভাইয়া আমাদের সমান, ঠিক আছে। আচ্ছা এখন দেখো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশটির অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা বেশি, প্রত্যেকটির ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাকে ওই ভগ্নাংশটির অনাবৃত অংশের অঙ্কের সংখ্যার সমান করতে হবে, এবং বিভিন্ন সংখ্যা আবৃত অংশের অঙ্কগুলোর লসাগু করতে হবে। যতগুলো প্রত্যেকটি দশমিক ভগ্নাংশের আবৃত অংশ ততটুকুই তোমার কীভাবে অঙ্কের করতে হবে। এখন দেখো কি ধরনের, দেখো এখানে আমাদের বলছিল 5.6, এখানে একটা আছে, ঠিক আছে, 7.345, এখানে দুইটা আবৃত, আর 10.78423, ঠিক আছে। এখানে দেখো ভাইয়া এইখানে তোমার আবৃত কয়টা আছে, দুইটা, আবৃত কয়টা, তিনটা, আবৃত কয়টা, একটা, একটা দুইটা তিনটা, লসাগু কত ভাইয়া 6। তার মানে আমাদের আবৃত থাকবে কয়টা ভাইয়া, 6টা থাকবে আবৃত। এখন ভাইয়া অনাবৃত, অনাবৃত এখানে কয়টা, দুইটা, এখানে একটা, এখানে 0টা, ঠিক আছে। তার মানে কি হচ্ছে ভাইয়া, তার মানে সর্বোচ্চ কয়টা আছে আমাদের ভাইয়া, এখানে 2টা আছে, ঠিক আছে। তো আমাদের অনাবৃত, তোমার এখানে কিছু ভাইয়া অনাবৃত অংশের সংখ্যা থাকবে 2টা। এখন দেখো
এখানে ঠিক সেম কথাটাই বলছে। শেষ পর্যন্ত দেখো আমি কি বলছিলাম ভাইয়া, এই অনাবৃত অংশ কটা থাকবে, দুইটা, আবৃত থাকবে 1 2 3 4 5 6, ঠিক আছে। এটাকে তোমরা ঠিক এইটাকে সেম ভাবে তোমরা এখানে প্রকাশ করবা, ঠিক আছে। আচ্ছা, এখানে সেম ভাবে প্রকাশ করছে, আর এটাকেও তোমার এখানে এই তিনটাকেই সেম ভাবে প্রকাশ করছে, ঠিক আছে। মেইন কাজ হচ্ছে গিয়ে তোমার পয়েন্টের পরে, এটা হচ্ছে তোমার পয়েন্ট, ধরো 5.6 পয়েন্টের পরে, এটা কিন্তু তোমার কম্পারিজন দুইটার মধ্যে হবে, অর্থাৎ তিনটার মধ্যে হবে, অর্থাৎ চারটার মধ্যে, যেটাই হোক। তোমার এখন দুইটার মধ্যে দেখা যাচ্ছে, দেখো 3 4 5। এটা যদি হইতো তখন কি করতা? এইটা হলে তখন তুমি করতে হয়ে দেখো 4 5 আছে না, হ্যাঁ, পয়েন্টের পরে অনাবৃত কয়টা? একটা, তার মানে কি আমাদের অনাবৃত অংশ হবে একটা, ঠিক আছে। একটা হচ্ছে কি অনাবৃত, ঠিক আছে। আর আবৃত হচ্ছে কটা হচ্ছে ভাই? দেখো এখানে দুইটা আছে, একটা আছে, এলসগুলো কত হবে ভাইয়া? 2। তার মানে কি ভাই, এখানে তোমার এইভাবে তুমি লিখতে পারবা, এবং তোমার দেখো এখানে 6। এটা লিখলে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, তুই এইভাবে লিখতে পারবা, ঠিক আছে। এই অঙ্কটা এখানে ঠিক সেম ভাবে ভাইয়া দেখো, ঠিক সেম ভাবে করছে, খুব ইজিলি তুমি এটা কিন্তু সলভ করতে পারবা, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এরপরে তো কিছু নাই। তুমি বলতে পারো ভাই এই দুটো বন্ধ ঠিক আছে, এরপরে তো কিছু নাই। ভাইয়া এরপরে তুমি কিন্তু এখানে জিরো লাগাই দিতে পারো, ঠিক আছে। জিরো লাগালে কিন্তু কিন্তু মানে কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক আছে। সো এই কাজটা তুমি অন্তত করতে পারো। তার মানে কি এখানে ফাঁকা কয়টা আছে? একটা দুটো তিনটে চারটা না? তো প্রথমে দেখো এই যে একটা দুটো তিনটে চারটা, এখানেও ফাঁকা, ঠিক আছে। এরপর আমরা এখানে একটা দুটো তিনটে চারটা, এখানে চারটা ফাঁকা করে দিলাম, ঠিক আছে। এখন দেখো আবৃত কটা আছে? এখানে আবৃত দুইটা, এখানে আবৃত কটা? তিনটা, এবং 2 এবং 3-এর আমাদের লসাগু কত হচ্ছে ভাইয়া? 6। তার মানে কি হচ্ছে ভাইয়া, আমাদের দেখো আবৃত অংশ থাকবে আমাদের 6টা। এই যে দেখো 1 2 3 4 5 6, মোট 6টা, দেখছো? মানে মোটামুটি কিন্তু এটা ইজি আছে, তুমি যদি একবার বুঝতে পারো, কিন্তু এমসিকিউতে বেশিরভাগ কিন্তু আসে তোমার, ঠিক আছে। আর দেখো এই কাজগুলো এখানে দেওয়া আছে, 3.467, 2.01 243 এবং 7.5256কে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করো। তোমার কাজ থাকবে ভাইয়া, এটা তুমি বুঝতে পারো আসলে তুমি সলভ করবা, এবং যদি প্রবলেম হয়, আশা করি প্রবলেম হবে না, প্রবলেম হলে কিন্তু অবশ্যই জানাবা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখন আমরা কি করবো ভাইয়া, দেখো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, ঠিক আছে। তো এটা খুবই একটা ইজি, এখানে তোমার ইজি একটা টপিক। তো এখানে এই লেখাগুলো তোমাকে দেখা দিচ্ছি না, তোমার সরাসরি আমি অঙ্কে নিয়ে যাচ্ছি। দেখো অঙ্কের ক্ষেত্রে তোমাদের মেইন যে রুলসটা সেটা আমি বলতেছি। দেখো তোমার এখানে তিনটা দেওয়া আছে, তিনটা সংখ্যা, তোমার এখানে তিনটা দশমিক সংখ্যা দেওয়া আছে। তোমার মেইন কাজ কি তোমাকে দেখাই দিলাম। প্রথমে কি করবা, তুমি এগুলা প্রথমে এগুলাকে সমান করে নিবা, ঠিক আছে। তো এখানে কটা আছে? দুইটা, এখানে কটা? দুইটা, এখানে কটা? তিনটা, তার মানে লসাগু কটা? 6টা, তার মানে কি এখানে পৌনঃপুনিক 6টা হবে, ঠিক আছে। তো 3.89 মোট কটা নিবা ভাইয়া? দেখো মোট নিবা হচ্ছে গিয়ে এখানে তিনটা, 6টা নিলাম না, একটা হচ্ছে 6টা, ঠিক আছে। আর ফাঁক আছে কটা? দুইটা, মোট কয়টা? 8টা হবে না? তো এখন দেখো 89 89 89 89 89 নিয়ে নিলাম। এর ক্ষেত্রেও সেম 178 78 78 787, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রেও 8টা নিলাম। তারপরে আমরা কি ভাইয়া পৌনঃপুনিক দিব, ঠিক আছে। এতগুলো ডট না ভাইয়া, তারপরে পৌনঃপুনিক দিব, ঠিক আছে। এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, পৌনঃপুনিক দিলাম। এরপরে আর একটা কাজ হচ্ছে ভাইয়া, দেখো এরপরে এদিকে একটা কাজ আছে, ঠিক আছে। 89 এরপরে 89 সবগুলো তোমার মতো থাকতেই আছে না? তো এর আগে এরপরেও তো একটা যোগফলের একটা মান আছে, 1 অথবা 2 যোগ হইতেও পারে, ঠিক আছে। তো এখানে দেখো ভাই, এখানে দেখো, এখানে হচ্ছে তোমার 89 এরপরে কত আছে ভাই? আবার 89 আছে না? এরপরে দেখো 87, তারপরে আবার কি 87 আছে। এরপরে কি ভাই? দেখো 789 ধরলাম। দেখো এটা যোগ করলে কত হবে? দেখো 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, ঠিক আছে। 4 হাতে থাকলো 1, 8 16 17 18 19 20 21 22 23 24, ঠিক আছে। সরি, হাতে থাকলো 2, হাতে থাকলো 2, 8 9 10 18 19 20 21 22 23 24 25। এখানে এটা বলতে হবে, দেখো এই যে এই যোগফলটা আছে না, এটার 25, এখানে হাতে 2, হাতের 2, এখানে 25-এর সাথে 2 যোগ করা হয়েছে, ঠিক আছে। সিম্পলি এটা যোগ করছে, এরপরে জাস্ট শুধু 2 যোগ করে দিচ্ছে এক্সট্রা হবে, যেটা করলাম আমরা, ঠিক আছে। তারপরে যোগ করার ফলটা এখানে লিখে দিছে। এখন দেখো সর্বধানের যোগের ধারণা বোঝার জন্য এই যোগটি অন্য নিয়মে করা হলো। অন্য নিয়মে ঠিক সেম, দেখো যে তোমার যেটা বললাম 2 ঘর 2 ঘর 2 ঘর করে নিছে। এরপরে কি হয় দেখো, এইখানে তোমার কি 55 আসতেছে, ঠিক আছে।
55। আচ্ছা, যেটা আসুক, তোমাকে আমি যেটা দেখা দিচ্ছি ওইটাই, আমি এটা এখন করতেছি না। দেখো এই তিনটা, দেখো এই তিনটা সেম। তোমার এখানে আগে উপরে নিয়ে আসবা, তারপরে কি করবে? দেখো 8 4, দেখো 4 7 8, ঠিক আছে, 4 7 8 ঠিক আছে, 0 0। এরপর দেখো 1 7, মানে 7 1 ঠিক আছে। এখন যোগফল কত? দেখো 11 1 হাতে থাকলো 1, 8 0 1, আর একটা হাতে 1 10। এখানে 10-এর এই যে একটা আছে না, একটা এটার সাথে যোগ করে দিছে, পরে পরে 5 হয়ে গেছে, ঠিক আছে। শুধু এটাই, আর অন্য কিছু না। বিয়োগের ক্ষেত্রে ভাই সেম। তুমি যখন বিয়োগ করতে, তোমার এগুলো বাড়ির কাজ, তোমরা এগুলো করবা অবশ্যই। এরপর দেখো যখন বিয়োগ করতে বলবে ভাইয়া, দেখো এখানে কত হবে? দেখো এখানে 3 4 3 4 6 7 3 6 7 3 6 7। ভাই এখানে দেখো, এখানে তুমি যখন 3 থেকে 6 মাইনাস করবা, ঠিক আছে, তোমাকে এখানে হাতে 1 নিতে হবে না? ওই একটাই তুমি যখন নিছো, এটা মাইনাস করে দিচ্ছে এখানে। এই কাজটা এখানে বিয়োগের ক্ষেত্রে করছে। আর বাকি সব সেম। তুমি এখানে 2টা আছে, এখানে 3টা আছে, তার মানে 6টা হবে তোমার আবৃত। এখানে 2টা, এখানে একটা, তার মানে তোমার কি হচ্ছে ভাই? অনাবৃত হবে তোমার এখানে 2টা, মোট 8টা ডিজিট হবে, ঠিক আছে, পয়েন্টের পরে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তারপরে পৌনঃপুনিক নিলাম, তারপরে সবগুলো সমান করলাম, মাইনাস করলাম, তারপরে এই কাজটা আছে না, এই কাজটার জন্য তোমার এখানে -1টা করতে হচ্ছে, তারপরে জাস্ট খালি বসাই দিবা, তোমার খেল খতম, ঠিক আছে। এটাও সেম ওয়েতে, এটাও বিয়োগ। দেখো 6 4 5 6 4, আর এখানে 7 4 3, সরি 4 3 7 আছে না, 4 3 7 4 3 7 4, ঠিক আছে। তো এখান থেকে তুমি যখন 6 থেকে 7 বিয়োগ করবা, তখন কি হচ্ছে ভাই? আমাদের এখানে একটা মাইনাস চলে আসছে। এই মাইনাসটা আমরা মাইনাস করে দিচ্ছি, একটা -1 করতে হচ্ছে না, ওই কারণে তোমার এই হাতের একটা মাইনাস করে দিচ্ছি আমরা এখানে, ওকে। এখন দেখো কেন বিয়োগ করা হচ্ছে ভাই? দেখো এখানে দেখো যেটা বললাম, 0 এখানে, আর এখানে হাতে তোমার থাকতেছে ভাই, এখানে তোমার এখানে 1 মাইনাস করতে হচ্ছে, ঠিক আছে। এই কারণে, ঠিক এই কারণে তোমার কাজটা কিন্তু করতে হচ্ছে, ওকে। এখন দেখো তো বিয়োগ করতে বলছে, এই কাজগুলো করবা। এখন গুণ এবং ভাগ দেখো, এখন কি বলছে? জাস্ট গুণ ভাগের ক্ষেত্রে খুবই সোজা নিয়ম। তুমি আগে সেগুলাকে মানে তোমার সঠিক ফর্মে নিয়ে আসবা, ঠিক আছে। এখানে 4.3 আর 5.7 আছে, ঠিক আছে। এটাকে তুমি রিয়াল রূপে নিয়ে আসলে, প্রথমে কি 9, মানে পৌনঃপুনিক একটা আছে, এই কারণে তোমার 9, আর পুরোটাই প্রথমে লিখবে ভাইয়া 43, তারপরে একটাতে তোমার কি হচ্ছে ভাইয়া? নাই, আমাদের পৌনঃপুনিক নাই, -4। ঠিক ঠিক এটা, এই দুইটা বের করলাম, তারপরে কি ভাইয়া? আমরা যেই সচরাচর নিয়ম যেটা আমরা গুণ করি, সেই গুণটা করে দিলাম, অ্যান্সারটা আমাদের বের হয়ে যাবে, ঠিক আছে। এখন ক্ষেত্র ভাইয়া দেখো, এই ঠিক এটাও সেম। তারপর হচ্ছে ভাইয়া এটাও এই অঙ্কটাই সেম। তোমার এই তিনটা আগে তোমার কি করতে হবে ভাইয়া? দেখো এই ক্ষেত্রে তোমাকে দেখো, এই যে 2.5টাকে 5/2 কনভার্ট করলাম, তারপর হচ্ছে তোমার কি 4.35টাকে এই তোমার এখানে কনভার্ট করলাম, আর এটাকে তোমার এই 1.234কে এটাতে কনভার্ট করলাম। কিন্তু এখানে ভাইয়া দেখো, এখানে কিন্তু তোমার এই যে এই কাজগুলো করতে লাগতেছে না, মানে তোমার সবগুলোকে একসাথে নিয়ে এসে দরকার এখানে পড়তেছে না, ঠিক আছে। জাস্ট শুধু তুমি এভাবে গুণ করে দিলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তোমার এটা তোমার ভাগের ক্ষেত্রেও কিন্তু, এই দেখো, সরি, আচ্ছা, এটা ভাগ দেখো, ভাগের ক্ষেত্রে সেম। তোমাকে এই দুইটা নিয়ে ভাবতে হচ্ছে না, এই কোনটার পরে কি আছে না আছে, জাস্ট তুমি এটাকে ওর মেইন ফর্মে নিয়ে আসবা, সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবা, তারপরে যেভাবে তোমার এখানে গুণটাকে তোমার উল্টাই দিলে কি, তোমার ভাগটাকে উল্টে দিলে গুণ হয়ে যায় না, এই গুণটা এখানে করে দিছে, ঠিক আছে। খুব সোজা নিয়ম। আচ্ছা, এই ভাগ এখানেও সেম, এখানেও তোমার সেম, ঠিক আছে। অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, অনেক অসীম দশমিক ভগ্নাংশ যা দশমিক বিন্দুর ডান দিকে অঙ্কের শেষ নেই, ঠিক আছে। আবার এক বা একাধিক কি হচ্ছে ভাইয়া? অঙ্ক বরাবর পর্যায়ক্রমে আসে না, এসব দশমিক ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। যেমন তোমার 5.3 ডট 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 যা আছে অসীম দশমিক ভগ্নাংশ, 2-এর বর্গমূল একটি অসীম দশমিক ভগ্নাংশ। এখন 2-এর বর্গমূল আমরা বের করি ভাইয়া। এখন 2-এর বর্গমূল বের করার জন্য ভাইয়া যে একটা প্রসেস আছে, তুমি বর্গমূল যে কীভাবে বের করবা তার একটা প্রসেস। প্রথমে কি জানো ভাইয়া? প্রথমে করতে হয় তোমার, যেখানে 2 আছে না, এখানে তুমি 2 দিলা, ঠিক আছে। এরপরে তুমি এখানে যে অংশটা নিবা সেটার সাথে সেটা গুণ করতে হবে, ঠিক আছে। তুমি যদি এখানে 2 নাও,
2 গুণ 2 তোমার এখানে 4, তার মানে কি এটা তোমার এখানে এটার থেকে তোমার বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা নেওয়া যাবে না, তার মানে কি তোমাকে এখানে 1 নিতে হবে। একার সাথে 1 গুণ করলে কত হচ্ছে ভাইয়া 1 হয়, ঠিক আছে। তো আমাদের এখানে আরেকটা তোমার বিয়োগ করলে কত হয় ভাইয়া, দেখো এখানে থাকতেছে আমাদের দেখো 1। তো এখানে ভাইয়া আমরা তারপরে কি করতাম ভাইয়া, ভাগের ক্ষেত্রে একটা নিতাম, এখানে নিব আমরা কয়টা ভাইয়া 2টা, ঠিক আছে। 2টা নেওয়ার পরে ভাইয়া দেখো এইখানে 2টা নেওয়ার পরে তোমার এই যে 1 আছে না, একের সাথে তোমার ডাবল করে দিতে হবে। এই প্রথম পোর্শনটা আছে না যেটা, এটা তোমার এখানে ডাবল করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি এর সাথে ঠিক সেমই যোগ করতে পারো, যোগ করলে তোমার হয়ে যাচ্ছে। তো একের সাথে 1 যোগ করলে কত হবে 2। এখন দেখো ভাই এই 2 এর পরে কি ভাই 4 থাকতেছে, এখানে 4 কেন নিছে, এখন তুমি এটাকে ফুলফিল করার জন্য নিবা 2 এর পরে 2ও নিতে পারো, 3ও নিতে পারো, 4ও নিতে পারো। এখন 4 নিলে তোমার 96 পর্যন্ত আসতেছে। সো তুমি এখানে 4 নিলা, ঠিক আছে, 24 নিলা, তোমার এখানে 96 পর্যন্ত আসলো। তার মানে কি ভাইয়া আবার 4 থাকতেছে, আবার ডাবল 0 নিলাম। এখন এখানে কি নিব ভাইয়া, এটা এখানে নিল, দেখো এখানে 14 আছে না, 14 দুগুণে কত হয় 28। তো আমি কি বলছিলাম ভাইয়া এর ডাবল নিতে হবে, ঠিক আছে। তোমার 14 দুগুণে 28, এটা নিলাম। 28-এর পরে এখন কি গুণ করলে তোমার 400-র কাছাকাছি হবে। তো যদি 1 নিয়ে যদি সেটা গুণ করি, একবার 1 করে গুণ করি, ধর 1 নিলাম এবং সেটার সাথে গুণ করলাম, তাহলে কত হচ্ছে ভাইয়া 241। আর 2 নিলে তোমার 2 এর সাথে গুণ করলে কি ভাইয়া 400 পার হয়ে যাচ্ছে, তার মানে 1 নিয়ে গুণ করলে 241 আসতেছে, ঠিক আছে। তারপরে কি ভাই তোমার দেখো এখানে কত আসতেছে 119 আসতেছে, আর পরে 0 0, আবার তোমার এখানে এটা ডাবল নিবা এখানে, ঠিক আছে। দেখো এখানে তোমার এটা পাইলা না 141, এখানে পাইলা না, এখানে 141 পেলে না, ডাবল নিবা 28, সরি 28 আবার 2, আবার এখানে তোমার কি এটা ফুলফিল করার জন্য 4 না যত লাগে তুমি নিবা, এভাবে ডট ডট করতে যাবে, ঠিক আছে, শেষ পর্যন্ত করতে যাবে। এবং যত ঘর পর্যন্ত তোমার করতে বলবে ঠিক তত ঘর পর্যন্ত তুমি করবা, ঠিক আছে, বুঝতে পারলা। প্রথমে তোমার এখানে এটাকে ফুলফিল করার জন্য তুমি যদি 2 নাও, তাহলে তোমাকে 2 এর সাথে গুণ করলে কিন্তু 4 হয়ে যায়, সেটার জন্য আমরা নিলাম না। তারপরে কি 1 নিলাম, 1 নেওয়ার জন্য এটা নিলাম, এর দ্বিগুণ নিলাম এখানে। তারপরে এটাকে তোমার তোমার এখানে ডাবল 0 নিলাম, ঠিক আছে। এবং এটাকে তোমার মিলানোর জন্য সর্বোচ্চ আমরা 4 ঘর পর্যন্ত যেতে পারি, 4 × 24, ঠিক আছে। তুমি যদি 2 নিতে তাহলে 22 × 2 হইতো, ঠিক আছে। তো এইভাবে তুমি এই উপর থেকে নিচ পর্যন্ত প্রসেসটা ফলো করবা, তাহলে কিন্তু তোমার বর্গমূল হয়ে যাবে, ঠিক আছে। এভাবে অনন্তকাল পর্যন্ত চলে শেষ হবে না, এই কারণে তোমার যে 2-3 ঘর পর্যন্ত নিতে বলে, ঠিক আছে। এই এখানে কি বলছে, নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অসীম দশমিক ভগ্নাংশের নির্দিষ্ট কোনো স্থান মান পর্যন্ত বের করা এবং কোনো নির্দিষ্ট স্থান পর্যন্ত আসন্ন মান বের করা একই অর্থ নয়। যেমন এত এবং 4 দশমিক স্থান পর্যন্ত মান হবে এত, কিন্তু এই 5.43258938 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে গিয়ে তোমার দেখো 5.4326। তার মানে কি ভাইয়া, যে আমরা বলি না তোমার যদি 5-এর বেশি হয় তাহলে 1 যোগ করে দিতে, ব্যাপারটা হচ্ছে ওই রকমের মতো, বুঝছো। 1 যোগ করে দিতে, যেমন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান একই, ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ এইভাবে আসন্ন মান বের করা যায়। আজ এখানে দেখো যেটা আমি বললাম 5, 6, 7, 8, 9 পয়েন্টের পরে যদি তোমার 1.5, তারপরে দেখো ভাইয়া যদি 6 থাকে, এটাকে তুমি 1 পয়েন্ট তোমার 6, 6, 6 এইভাবে, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে। তো এটাকে তুমি কি লিখতে পারবা, দেখো ভাইয়া এটাকে তুমি লিখতে পারছো না, তো তুমি এটাকে 6, 7 লিখতে পারবা। অথবা তুমি এটাকে এই এই 7 যদি বের করতে চাও 5, 7 লিখতে পারবা, ঠিক আছে। জাস্ট এই নিয়মটা এখানে বলছে। ঠিক সেম প্রক্রিয়ায় তুমি কীভাবে করো ভাইয়া, দেখো এখানে তুমি যদি 13কে ফুলফিল করতে চাও, তুমি যদি 3 × 3 কত হয় 9, তোমার 4 × 4 কত হয় আমাদের 16কে এটা ফুলফিল করতেছে, পার হয়ে যাচ্ছে, তো 3 নিতে হবে, তাহলে আমাদেরকে 4 নেওয়া যাবে না। 3 নিল, এখানেও 3 দিল, তার মানে কত হলো আমাদের 9 হলো। 9-এর পরে আবার কী থাকতে হবে 4। এখন কাজ কি আমাদের, কাজ হচ্ছে কি ভাই দেখো এখানে ডাবল 0 নেওয়া। এখন ডাবল 0-এর পরে কাজ কি, এখানে আমার 3 আছে না, এর ডাবল নিতে হবে, ঠিক আছে। 3 ডাবল কত হচ্ছে ভাই 6। এখন দেখো ভাই প্রথমটা 6 নিলাম, তারপরে কি, তারপর এইটাই 400কে ফুলফিল করার জন্য আবার 6 নিলাম, তার সাথে 66 × 6 গুণ দিয়ে কত হচ্ছে ভাই আমাদের 396, আবার 4 থাকতেছে, ঠিক আছে। এরপরে কাজ কি, মানে আমাদের কাজটা কী ভাই দেখো এখানে আবার ডাবল 0 আবার ডাবল 0 নিতে হবে, ঠিক আছে। কারণ দেখো এখানে এখানে তোমার কিন্তু আবার এই 36টা 72 হয়ে চলে আসলো, ঠিক আছে, 72 চলে আসলো। এরপরে তোমার ঠিকানে এর সাথে তোমার এই সেম তোমার 5 গুণ করে তোমার এই পোর্শনটা এখানে পাইলো, ঠিক আছে। ঠিক সেম প্রসেসে তোমাকে আগাইতে হবে, ওকে। আচ্ছা
তো এইভাবে তোমরা এখানে করতে থাকবা, তোমাদেরকে এটা কাজ দিলাম, তোমরা মেইনলি করবা, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত যদি তুমি করতে না পারো অবশ্যই আমাদেরকে জানাবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।